তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমার শরীরটা একটু খারাপ আছে, ঠিক আছে? তোমরা হয়তো বুঝতেই পারছো আজ একটু খারাপ আছে। তো যাই হোক, তোমাদের সাজেশন দেওয়াটা প্রথমে ইম্পর্টেন্ট। দেখো, এর আগে তোমাদের কিন্তু আমি বাংলা ভাষা এবং আমার বাংলা থেকে 5 মার্কসের সাজেশন দিয়ে কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও। এবং এই বছর কিন্তু অনেক আগে থেকে সাজেশন দেওয়া হচ্ছে, যাতে তোমরা পুরোপুরি পরীক্ষার আগে প্রিপেয়ার হয়ে যাও। আজ তোমাদের আমি বাংলা কবিতা অর্থাৎ শিকার, রূপনারায়ণের কুলে এবং ক্রন্দনলতা জননীর পাশে, এই 3টি কবিতা থেকে 5 মার্কসের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা কথা বলবো, তোমরা যখন ভিডিওটি দেখবে তখন কিন্তু ভালোভাবে শুনবে, কারণ একটা প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে এবং কোন প্রশ্নগুলো কেমনভাবে আসতে পারে, কোনটা অ্যাটেম্প করবে কোনটা করবে না, এই সমস্ত কিন্তু ভিডিওতে আলোচনা করা হবে। তাই সকলকে বলছি ভালোভাবে মন দিয়ে কিন্তু ভিডিওটা একটু দেখবে। এবং আরেকটা কথা বলছি, দেখো তোমাদের 10-এর যে সিলেবাস ছিল, হ্যাঁ, এবং 12-এর সিলেবাস, তোমাদের কি মনে হয় যে 10-এর কবিতা গল্পগুলো বেশি বড় ছিল না এইচএসেরগুলো বেশি বড়? এইচএসেরগুলো অনেক ছোট। তাই সকলকে বলছি কবিতাগুলো পড়তে জাস্ট একটু করে সময় লাগবে, হয়তো 10 মিনিট 12 মিনিট এমনি করে। তাই সকলকে বলছি কবিতাগুলো প্লিজ একটু করে রিডিংটা পড়ে নিও, ঠিক আছে? বেশি সময় লাগবে না। প্রশ্নের উত্তরগুলি তৈরি করার আগে একটু শুধু রিডিংটা করে নিও। এবং কোয়েশ্চেন আনসার প্রায় সমস্ত লেখানো আছে, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করবে এবং সেখান থেকে যদি এখনও লেখানো মানে তোমাদের তৈরি করা নেই, তাহলে সেখান থেকে কিন্তু লিখে নিও, ঠিক আছে? এবং বাংলা ভাষা, তারপরে তোমাদের আমার বাংলা সাজেশন, ওখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিও। তো চলো আজকে সাজেশনগুলি দেখে নেওয়া যাক। তো আজকের শিকার কবিতা থেকে প্রথম সাজেশন, আগুন জ্বলল আবার। আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কী? আবার আগুন জ্বলল কেন? এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়? ঠিক আছে, যতগুলো কোয়েশ্চেন আলোচনা করা হবে ভালো করে কিন্তু শুনবে মন দিয়ে, কারণ একটা প্রশ্ন অনেকভাবেও ঘুরিয়ে দিতে পারে। তাই সকলকে বলছি একটু মন দিয়ে শুনবে। এরপরে দেখো, প্রথমের দিকে সাজেশনগুলো কিন্তু অবশ্যই করবে। প্রথম সাজেশনগুলোকে বাদ দিয়ে কিন্তু পরেরগুলোকে করবে না। আগে প্রথমকারগুলো করবে এবং তারপরে যেমন যেমন সাজেশন দেওয়া হচ্ছে সেরকমভাবে করবে, ঠিক আছে? এরপর দেখো, এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটলো লেখো। তো এই দুটো কোয়েশ্চেনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এগুলো চ্যানেলে লেখানো আছে। তোমরা যদি খুঁজে না পাও তার জন্য ডেসক্রিপশন বক্সেও আমি এগুলো লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু লিখে নিতে পারো। এবং শিকার কবিতাটা সহজ, এখান থেকে কিন্তু প্রশ্নটা করবে, ঠিক আছে? দেখো, এরপরে হলো, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। এই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? এই প্রশ্নটাই ঘুরিয়ে কিন্তু এইভাবেও দিতে পারে, তাই মাঝে কিন্তু অর লিখে দিয়েছি যে এই প্রশ্নটা কিন্তু এইভাবেও দিতে পারে। এবং দেখো, তোমাদের এই বছরের জন্য 3টে কবিতা আমি আগেই বললাম যে ইম্পর্টেন্ট, এবং এই 3টে কবিতা থেকে তোমাদের এতগুলো প্রশ্নের মধ্যে মাত্র একটা প্রশ্ন লিখতে হবে। তাই যে অনেক অনেক প্রশ্ন করে নিলাম এবং অনেক অনেক মনে রাখতেও অসুবিধা হবে, সেক্ষেত্রে আমি এই জন্য বলছি যে একটা প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে, যেটুকু পড়বে সেটুকু কিন্তু মন দিয়ে পড়বে, ঠিক আছে? এবং সেখান থেকে বাকি কোয়েশ্চেনগুলো কিন্তু লিখতে পারবে। এরপর দেখো, প্রথমে এই দুটো প্রশ্ন কিন্তু ভালোভাবে করবে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, বারবার বলছি, যাতে এখনও পর্যন্ত লেখা নেই তারা কিন্তু লিখে নিও। পরের প্রশ্ন, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। কে নেমেছিল? নদীতে নামার কারণ কি? তার পরিণতি কি হয়েছিল? এই দুটো প্রশ্ন পড়লেই কিন্তু বাকি উত্তরগুলোও কিন্তু লিখতে পারবে। এরপর কি, এসেছে সে ভোরের আলোয় নেমে, সে আগে কোথায় ছিল? কবির কল্পনীয় ভোরটি কেমন? ঠিক আছে, এই দুটো প্রশ্ন ওই আগের দুটো প্রশ্ন পড়লেই লিখতে পারবে। এবং আরেকটা কথা, এই প্রশ্নটা কিন্তু লেখানো নেই, ঠিক আছে? ওইগুলো হওয়ার পর সময় যদি থাকে তাহলে কিন্তু এই প্রশ্নটা একটু দেখে নিও। যে নিস্পন্দ নিরপরাধ ঘুম, এখানে কার কথা বলা হয়েছে? তার ঘুমকে নিস্পন্দ ও নিরপরাধ বলা হয়েছে কেন? এবং আরেকটা প্রশ্ন আছে, এখানে ইনক্লুড করতে ভুলে গেছি, তাই পরের পেজে আছে, আমি দেখাচ্ছি। তো বুঝতে পারা গেল, এখান থেকে আমি যে কোয়েশ্চেনগুলো লিখিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে তৈরি করবে। এবং আরেকটা প্রশ্ন দেখে নাও। আরেকটা প্রশ্ন হলো, শিকার কবিতায় একদিকে প্রাকৃতিক সৌন্দর্য ও অন্যদিকে অমানবিকতা কিভাবে ফুটে উঠেছে দেখাও। এটাও
কোয়েশ্চেন আনসারগুলি পড়লেই লিখতে পারবে, কারণ একদিকে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা এবং অন্যদিকে যে হরিণটাকে মেরে যারা তার উষ্ণ লাল হরিণের মাংস খেলো তাদের যে অমানবিকতা সেটা কিভাবে ফুটে উঠেছে দেখাও। তো প্রশ্নগুলো পড়লেই বুঝতে পারবে যে বাকি প্রশ্নগুলো তোমরা লিখতে পারছো কি না। ঠিক আছে, এরপর আমরা ক্রন্দনলতা জননীর পাশ থেকে সাজেশনগুলি দেখে নেব। তো ক্রন্দনলতা জননীর পাশ থেকে প্রথম সাজেশন, ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনলতা কেন বলেছেন এবং কবি তার প্রতি কী কর্তব্য এই কবিতায় নির্দিষ্ট করেছেন। ঠিক আছে, এবং আমার মতে শিকার এবং ক্রন্দনলতা জননীর পাশে এই দুটো কবিতা রূপনারায়ণের কুলের কবিতার থেকে সহজ। তাই এই দুটোকে আমার পার্সোনালি যদি বলো তা আমি বলবো যে এই দুটো থেকে প্রথমে সাজেশন ভালো করে করবে, রিডিং ভালো করে করবে এবং তারপরে কিন্তু রূপনারায়ণের কুলে যাবে। এই প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে যে এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন। তোমরা প্রশ্নের উত্তরগুলো যখন পড়বে না তখন তারপরে যখন সাজেশনগুলি পড়বে, ঠিক আছে, প্রশ্নের উত্তরগুলো তোমাদের লেখানো আছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রশ্নগুলো ভালোভাবে উত্তরগুলো দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে যতগুলো কোয়েশ্চেনকে সাজেশন হিসেবে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সেগুলোর মধ্যে ইনক্লুড আছে, সেখান থেকেই লেখা যাবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে সাজেশন, আমি তা পারি না, কবি কী না পারার কথা বলেছেন, যা পারি কেবল, কবি কী পারেন। বা ওই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে, আমি তা পারি না, বক্তা কী পারেন না, বক্তা কিভাবে তার কর্তব্য পালন করতে চান। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু লেখানো আছে। এবং তারপরে সাজেশন, কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এই তিনটে প্রশ্ন কিন্তু ভালোভাবে লেখানো আছে, যারা লেখনি বা এখনো তৈরি করনি তারা কিন্তু তৈরি করে নিও। এবং এই তিনটে প্রশ্ন পড়লেই কিন্তু বাকি যে প্রশ্নগুলো অর্থে আসবে সেগুলো কিন্তু পারবে তোমরা। যেমন এই প্রশ্নটাকে আর একটু ঘুরিয়ে দিয়েছে যে আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিধান চেয়ে, আমি কে, কেন বিধির বিচার চাওয়ার প্রশ্ন এখানে উঠেছে। কবি বিধির বিচার চাওয়ার প্রশ্ন উঠেছে, এটা মনে হয় দুবার হয়ে গেছে না। যাই হোক, কবি বিধির বিচার প্রত্যাশা না করে কি করেন। তাহলে এই যে আমি তা পারি না যে প্রশ্নটা 2 নম্বরে সাজেশন দিলাম, সেই প্রশ্নটাই উত্তরটা কিন্তু এই প্রশ্নের সাথে অনেকটা ম্যাচ হবে। তাই এই প্রশ্নটা ভালোভাবে করবে তুই, তাহলে দেখবে এই প্রশ্নটা লিখতে পারবে। ঠিক আছে, 3টে প্রশ্ন লেখানো আছে, 3টে প্রশ্ন ভালোভাবে পড়লে কিন্তু ওইখান থেকে যা প্রশ্ন আসুক তোমরা কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, এরপর দেখো, এরপরে হলো রূপনারায়ণের কুলে। দেখো, রূপনারায়ণের কুলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই কবিতাটা একটু হলেও ওই দুটো থেকে কঠিন, তাই এখান থেকে আমি দুটো প্রশ্নের উত্তরই লিখেছি। এবং এই মানে শিকার কবিতা এবং যে ক্রন্দনলতা জননীর পাশে কবিতা, এই দুটো প্রথমে বারবার করে বলে দিচ্ছি করবে, তারপরে কিন্তু রূপনারায়ণের কুলে করবে এবং তারপরেও তোমাদের পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের যার যেটা ভালো লাগে সেটা করবে। রূপনারায়ণের কুলে প্রথমে বলে দিচ্ছি, রূপনারায়ণের কুলে কবিতা থেকে প্রতিটা লাইন ধরে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবং প্রতিটা লাইন ধরে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে প্রশ্নের সংখ্যা কিন্তু অনেক হয়ে যাবে। ঠিক আছে, প্রায় করে 7টা-8টা মতো প্রশ্ন তো হয়েই যাবে রূপনারায়ণের কুলে থেকে। তাই বলছি এখান থেকে রূপনারায়ণের কুলে থেকে আমি দুটো প্রশ্নের উত্তর লিখেছি এবং এই দুটো প্রশ্ন ভালোভাবে পড়ে যাবে। যদি বাই চান্স কোনো প্রবলেম থেকে থাকে তখন মানে ওই দুটো থেকে যদি কমন না পেলে তখন রূপনারায়ণের কুলেকে কিন্তু হাত দেবে। ঠিক আছে, দেখো, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, বক্তার এই ভাবনা কবিতা অবলম্বনে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, কবির উপলব্ধি বিশ্লেষণ করে সত্যকে কেন কঠিন বলা হয়েছে তা আলোচনা করো। এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে লেখানো আছে, ভালো করে কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, যারা রূপনারায়ণের কুলেকে অ্যাটেম্প করবে বা মানে কি বলবো, ওই দুটো করার পর যদি সময় থাকে তখন এই দুটোকে কিন্তু ভালোভাবে করে যাবে, কারণ এখান থেকে প্রতিটা লাইন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাই আমি আগেও বলেছি যে কবিতা প্রথমে ছোট ছোট তো কবিতাগুলোই আছে এবং তোমরা 10-এ যা সিলেবাস পড়েছো তার থেকে আমার যা মনে হয় যে 12-এর সিলেবাস কিন্তু অনেক সহজ, কবিতাগুলো একদম ছোট ছোট। তাই আশা করছি তোমাদের পড়তে অসুবিধা হবে না, কবিতাগুলো কিন্তু পড়বে এবং আমি যদি সময় পাই তো পড়িয়ে দেবো। দেখো, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, সত্যের মূল্য দারুণ কেন,
কিভাবে সেই দারুণ মূল্য লাভ করেছেন কবি? পরের প্রশ্ন, চিনিলাম আপনারে, কে কিভাবে নিজেকে চিনলেন? তারপরে হলো, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন? জেগে ওঠার পর তার নিজের উপলব্ধি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আগে যে প্রথমে যে দুটো প্রশ্ন লিখেছি সেগুলো পড়লে লিখতে পারবে। এরপরে দেখো পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। সে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছে? এবং তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তাই যারা রূপনারায়ণের কুলেটাকে করবে তারা প্রথম দুটো প্রশ্ন কিন্তু ভালোভাবে করে রেখো। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, প্রশ্নটা এভাবেও দিতে পারে যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, কবি কিভাবে নিজের রূপ দেখলেন? আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, কবি জীবনকে মানে তার পুরো জীবনটাকে দুঃখের তপস্যা কেন বলেছেন? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, কবি কিভাবে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বলেছেন? তাহলে যদি আমি করাতে যাই তাহলে এখান থেকে প্রতিটা লাইন থেকে প্রশ্ন কিন্তু আমাকে লেখাতে হয় এবং সেক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে, সেটা কোনো সাজেশন হচ্ছে না, ঠিক আছে? তার জন্য বলছি যে যতগুলো প্রশ্ন পড়বে একটু প্ল্যান ওয়াইজ পড়বে, যাতে বেশি পড়তে না হয়, অথচ তোমরা অ্যাটেম্প করে আসতে পারো সেরকমভাবে কিন্তু পড়বে, ঠিক আছে? এবং এখানে শেষ হলো। কোনো যদি অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং তোমাদের বাংলা ভাষা এবং আমার বাংলা থেকে সাজেশন দেওয়া কমপ্লিট আছে, যারা দেখোনি এখনো পর্যন্ত তারা দেখে নিও, এবং সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।